ইলেকশন তো সফল করছে আর্মি, ইউনূসের কোনো কৃতিত্ব নাই। সে বরং এটাকে অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করছিল। ইচ্ছা করলে বিএনপি এখন ইউনূস সাহেবকে বিরাট বিপদে ফেলতে পারেন, জাস্ট এগুলি র্যাটিফাই করবে না। মানে আওয়ামী লীগকে, বিশেষত শেখ হাসিনাকে আপনার করার জন্য, অপদস্থ করার জন্য, বা তার প্রতি যে ঘৃণা ছিল তার, এইটা চরিতার্থ করার জন্য উনি যা খুশি তাই করছেন। সেই অধ্যাদেশগুলোকে এখন বৈধ বলা যাবে তাহলে? না, আনলেস দে আর র্যাটিফাইড ইন দ্য পার্লামেন্ট। রাষ্ট্রপতি দল যদিও নমিনেট করে, কিন্তু যখন তিনি পার্লামেন্টের মেম্বারদের দ্বারা নির্বাচিত হয়ে যান, তখন কিন্তু হি ইজ নো লঙ্গার এ পার্টিজান। তখন উনি একটা নন পার্টিজান, একটা সর্বদলীয় রাষ্ট্রপতি হয়ে যান। ঠিক আছে, তখন আর কোনো পার্টিজানের চরিত্র থাকে না। নমিনেশন যখন পান তখন একটা পার্টি নমিনেট করে, কিন্তু তখন আর থাকে না। এবং যেহেতু তখন আর নন পার্টিজান থাকেন না, তখন রাষ্ট্রপতি নিজস্ব এখতিয়ার দিয়ে অনেক কাজ করতে পারেন। যেমন শাহাবুদ্দিন সাহেবকে তো আওয়ামী লীগ নমিনেট করছিল, উনি প্রেসিডেন্ট হয়েছিলেন না। কিন্তু দেখেন, উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেও মানে আওয়ামী লীগের সাথে ডিফার করে অনেক জিনিস করছে। যেমন উনি প্রকাশ্য ভোটের অর্ডিন্যান্সে স্বাক্ষর করেন নাই, উনি কতগুলি বিল উনি ফেরত পাঠিয়েছেন, সই করেন নাই। ঠিক আছে, ইভেন 2001-এর যে ইলেকশন, সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে চাপ ছিল নির্বাচনটা বানচাল করার, কিন্তু উনি করেন নাই। অর্থাৎ ওনার নিজস্ব ডিসক্রিপশন দিয়ে অনেক কাজ করছেন উনি। তার মানে পার্টি নমিনেটেড প্রেসিডেন্ট মানেই যে সে দলবাজ হবে, এইটার কোনো মানে এটা কোনো কথা না। অথচ আমাদের যে বর্তমান শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, উনি একটা মানে প্রেসিডেন্ট হওয়ার পরে সর্বদলীয় পার্টি প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও তাকে আমাদের ইউনূস সাহেব, হেড অফ দি গভর্নমেন্ট, ইগনোর করছেন, হিউমিলিয়েট করছেন। শুধু ইগনোর নয়, হিউমিলিয়েট পর্যন্ত করছেন। খুবই দুঃখজনক। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। এবং হি ভায়োলেটেড দি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কনস্টিটিউশন। এবং আপনি জানেন, ভায়োলেশন অফ কনস্টিটিউশন ইজ ভায়োলেশন অফ সোশ্যাল কন্ট্রাক্ট অলসো। কারণ কনস্টিটিউশন তো সামাজিক চুক্তির ভিত্তিতে হয়। সুতরাং ওয়েন ইউ ভায়োলেট কনস্টিটিউশন, ইউ অ্যাট দ্য সেম টাইম ভায়োলেট দি সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি যেটা, সেটা আপনি ভঙ্গন করেন। ভয়াবহ অপরাধ এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। কেন এটা হইলো, এটা একটু ব্যাখ্যা করতে, সাইকো অ্যানালিসিসটা একটু ব্যাখ্যা করি, তা না হলে বুঝবেন না। সেটা দেখেন, উনি মানে আওয়ামী লীগকে, বিশেষত শেখ হাসিনাকে আপনার করার জন্য, অপদস্থ করার জন্য, বা তার প্রতি যে ঘৃণা ছিল তার, এইটা চরিতার্থ করার জন্য উনি যা খুশি তাই করছেন। হ্যাঁ, এবং রাষ্ট্র ধ্বংস হয়ে যাক সেটা উনি কেয়ার করেন নাই। শুধুমাত্র একটা নারী বিদ্বেষ মূলত। হ্যাঁ, আমি বলবো এটা পার্সোনাল ভিউ আমার। এবং উনি আওয়ামী লীগকে হিউমিলিয়েট করে, আওয়ামী লীগকে অপদস্থ করে উনি এক ধরনের পারভার্টেড প্লেজার পাইতেন, একটা বিকৃত আনন্দ পাইতেন। এবং এটা উনি 18 মাস ধরে এটা ভুগছেন, 18 মাস ধরে এটা ভুগছেন। এবং যে কারণে ওনার নর্মাল কোনো বিহেভিয়ার ছিল না। উনি এক্সপেক্টেড যে বিহেভিয়ার, আপনার কাছ থেকে যে বিহেভিয়ারটা আমি প্রত্যাশা করি, সেখান থেকে আপনি ডিপার্চার হয়ে গেছেন। আপনি ওখানে আর নাই, আপনার ওখান থেকে আপনার বিচ্যুতি ঘটছে। সুতরাং মানে তার কাছ থেকে আমরা নর্মাল বিহেভিয়ার পাইনি, এক্সপেক্টেড বিহেভিয়ার পাইনি। খুবই দুঃখজনক। এবং আমি বলবো যে শেখ হাসিনার আমল যদি ব্ল্যাক চ্যাপ্টার হয়ে থাকে আমাদের ইতিহাসে, তাইলে ইউনূস সাহেবের শাসনকালটা হচ্ছে মিসমিসে কালো, একেবারে ঘোর কালো, বুঝছেন, কম্পারেটিভলি যদি ওটা ব্ল্যাক চ্যাপ্টার, ওকে ফাইন, এইটা একেবারে মিসমিসে কালো। এই যে 1.5 বছরে 133টি অধ্যাদেশ হয়েছে সবশেষ যেটি আমরা জানি, সেই অধ্যাদেশগুলোকে এখন বৈধ বলা যাবে তাহলে? না, আনলেস দে আর র্যাটিফাইড ইন দ্য পার্লামেন্ট। এগুলি তো পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। এখন বিএনপি যদি এগুলি র্যাটিফাই না করে অধ্যাদেশগুলো, বিপদে পড়বে তো ইউনূস সাহেব, মহা বিপদে পড়বে। আমার মনে হয় না যে বিএনপি এতটা মানে রূঢ় হবে, আমার মনে হয় না। কিন্তু ইচ্ছা করলে বিএনপি এখন ইউনূস সাহেবকে বিরাট বিপদে ফেলতে পারেন, জাস্ট এগুলি র্যাটিফাই করবে না। হ্যাঁ, এবং দেখেন, অবশ্য র্যাটিফাই না করলেও অসুবিধাও আছে, তাহলে আবার বিএনপির যে শাসন সেটাও মানে লেজিটিমেসি হারায়, সেটা দেখে। তারপর দেখেন মানে এটা কি বলে, এটা এত হীনমন্যতা, মানে এটা ভাবা যায় না। দূতাবাসগুলো থেকে ছবি হঠাৎ করে নামাতে বলল, রাষ্ট্রপতি নিজেই বললেন। হ্যাঁ, এবং আপনার কি বলে যে তার প্রেস উইংকে উইথড্র করা হলো। অর্থাৎ প্রেস উইংকে উইথড্র করা মানে কি, সে টোটালি ডিসকানেক্টেড হয়ে গেলেন রাষ্ট্র থেকে। ঠিক কোথাও বাড়ি দিতে পারছেন না, কোথাও কোনো
তার কথা বাইরে আসতে পারত, প্রেস উইং তো এগুলি ডিল করতো, তাই না? মানে তাকে একটা অবরুদ্ধ, তাকে একটা আইল্যান্ডের অধিবাসী করে ফেললেন, হ্যাঁ, এক ধরনের কনফাইনমেন্টে করে ফেললেন। তবে দেখেন বিদেশ উনি গেলেন না 10-12 বার না 11-13 বার, এটা তো একটা, এটা কনস্টিটিউশনাল না, আর সম্ভবত এটা সাংবিধানিক না, তারপরেও এটা একটা নর্মস, এটা একটা কি বলে যে এটা কার্টিসি ধরেন যে উনি আসলে প্রেসিডেন্টকে কেয়ারই করলেন না, ও আবার কে, আমি নোবেল লরিয়েট, ও আবার কে, হ্যাঁ, ভাবটা এরকম আর কি। মানে ন্যায় নীতি আদর্শ এগুলির মিনিমাম কোনো ছিল না, ব্যাপার ছিল না তার কাছে। ইউনূস সাহেবের যে এটাকে প্যারাফিলিক যে ডিসঅর্ডার, এইটা কিন্তু সংক্রামিত হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন মাহফুজ আলমের মধ্যে সংক্রামিত হয়েছে। সে বঙ্গভবনে গিয়ে ছবি নামায় ফেললো বঙ্গবন্ধুর, অথচ সে জাতির পিতা তখনও। কনস্টিটিউশন তো আপনি হেল্ড আপ করেন নাই বা বাতিল করেন নাই, কনস্টিটিউশন এক্সিস্ট করতেছে, এবং সেই কনস্টিটিউশনের ফাদার অফ দ্য নেশন হচ্ছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু। আপনি প্রোটোকল নাই, কিচ্ছু নাই, আপনি চলে গেলেন বঙ্গভবনে, গিয়ে ওখানে ছবি নামায় ফেললেন, এবং এটার কোনো জবাবদিহিতা হইল না। তাহলে ইউনূস সাহেব এটা এন্ডোর্স করছেন? এই যে মাহফুজ আলম যে ছবিটা নামায় ফেললো, এটার যে কোনো জবাবদিহিতা হইল না, তাহলে এন্ডোর্স করছেন না প্রেসিডেন্ট? তা না হলে সে জবাবদিহিতা হবে কেন? এবং এই যে মেন্টাল ডিসঅর্ডার, হ্যাঁ, প্যারাফিলিক ডিসঅর্ডার যেটাকে বলে, বিকৃত আনন্দ, হ্যাঁ, পারভার্টেড এবং টুইস্টেড স্যাটিসফ্যাকশন সাইকোলজিতে যেটা বলে, এইটার কোনো সীমা পরিসীমা নেই। এবং কীভাবে সংক্রামিত হয়েছে দেখেন, আপনি একটু বুঝবেন। একটা 18 বছরের ছেলে বা 19 বছরের ছেলে, সে টিকিট না কেটে স্টেডিয়ামে ঢুকতে চাইছে, গেটম্যান তাকে যাইতে দেয় নাই। সে চিৎকার করে বলতেছে, কালকে থেকে যারা স্টেডিয়ামে খেলা দেখতে আসবে তারা স্বৈরাচারের দোষর। ভাবেন একবার, 18-19 বছরের তরুণ, তাকে টিকিট কাটে নাই, তাকে যেতে দেয় নাই, সে বলতেছে। অর্থাৎ এই যে প্যারাফিলিক ডিসঅর্ডার যেটা আর কি, এইটা সংক্রামিত হয়েছে, এটাকে উনি একটা ইনফেকশাস ডিজিজে পরিণত করছেন, এটা একটা সংক্রামক ব্যাধিতে পরিণত করছেন। 5 আগস্টের পর এর আগের প্রেক্ষাপট এমন একটা সময় সরকারে আসলেন, আসার পর এই যে রাষ্ট্রপতির সঙ্গে ওনার যে কথোপকথন আমরা সামনে এসেছে, সেইখানে ওনার আসলে লাভটা কি? একের পর রাষ্ট্রপতির সঙ্গে এই ধরনের আচরণ, সংবিধান লঙ্ঘন। এইটা তো শুনেন, এটা তো তার শুনেন, মডার্ন পলিটিক্যাল সায়েন্সে কারো রাজনীতি বুঝতে গেলে তার সাইকিটা বুঝতে হবে, তার মনস্তত্ত্বটা বুঝতে হবে, কেন সেইগুলো করতেছে। তার মনস্তত্ত্বটা হচ্ছে, মানে আমি যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে যে গত রেজিমে উনি হ্যারাস্ট হয়েছেন, অনেক 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 ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, তাই না? তো ওইটার থেকে একটা প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে জন্ম নিচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে। তো ফলে উনি যখনই ক্ষমতা পেয়ে গেলেন, তখন ওইসব মানে সামনে আমার সাথে যেগুলি করছে সেটার একটা দিতে হবে, মানে প্রত্যুত্তর দিতে হবে, এবং সেটা আরো বিটার ওয়েতে। এবং এখান থেকেই উনি দেখেন না, এই যে মব যে উৎসাহিত করছেন উনি, না, এই যে ওরা তো তোমাদের গ্রামেও আছে, ডিরেক্ট এনকারেজমেন্ট অফ মব। এটা কেন? একজন হেড অফ দি গভর্নমেন্ট কখনো এটা বলতে পারে? কেন বললেন উনি? ওই যে হাসিনা বিদ্বেষ, ওই আওয়ামী বিদ্বেষ। হ্যাঁ, উনি তো নর্মাল ছিলেন না ক্ষমতা নেওয়ার পরে। হ্যাঁ, প্যারাফিলিক ডিসঅর্ডারে ভুগছেন উনি, ঠিক আছে? তো ফলে এগুলি করছেন উনি। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বাস মব করো, মব হয়ে গেল, বাস আর আওয়ামী লীগ অধ্যাদেশের মাধ্যমে কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে গেল। 32 নম্বর ভাঙো, এটা তো শেখ হাসিনার বাবার বাড়ি, এটা স্বৈরাচারের নাকি কি বলে আতুর ঘর, এখান থেকেই নাকি স্বৈরাচারের জন্ম হয়েছে, ভাবেন একবার আর কি। হ্যাঁ, বাস মব করতেছে, ভাইগা দিল বঙ্গভবনের একেবারে সামনে, রাত ভর। এবং দেখেন কত নাটক হয়েছে আর কি। হ্যাঁ, এবং 9 ডিভিশন না থাকলে উনি তো মারা পড়তেন। 9 ডিভিশন ওরা 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে ওখানে, এবং 9 ডিভিশন তো আপনার সবসময় এটা কিং মেকার ওরা। হ্যাঁ, যেমন ধরেন যে 111 হয়েছিল কিন্তু 9 ডিভিশনের ইচ্ছাতে, ওই যে আপনার কি বলে, এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসলো, ঢাকা ক্যান্টনমেন্ট তো কিছু নাই, সব তো সাভারে। হ্যাঁ, 9 ডিভিশনে ওরা 3 স্তরের দিছে, নিরাপত্তা দিচ্ছে, উনি বেঁচে গেছেন। হ্যাঁ, কারণ আর্মি তো দেখেন, আর্মি কতগুলি ক্ষেত্রে কিন্তু একদম যখন চূড়ান্ত একেবারেই ক্রুশিয়াল মোমেন্ট আছে, তখন কিন্তু আর্মির সঠিক সিদ্ধান্ত নেয়। যেমন ধরেন 5 আগস্টে বলছে যে না, আমরা আর গুলি করবো না,
ঠিক আছে, চলে গেল হাসিনা। এইবার নির্বাচনে আপনার চিফ অ্যাডভাইজার ইউনূস সাহেব নির্বাচন তো মানে গিরিঙ্গি করতে প্ল্যান করছিলেন, বলছিলেন না যে রেজাল্ট দিতে দেরি হবে, আগেই বলে রেখেছেন, বলছিলেন না 180 দিন পর ক্ষমতা হচ্ছে ইত্যাদি। আর্মি বলছে নো, এনাফ ইজ এনাফ, 18 মাস যথেষ্ট হয়েছে, ইলেকশন হইতে হবে। ইলেকশন তো সফল করছে আর্মি, ইউনূসের কোনো কৃতিত্ব নাই। সে বরং এটাকে অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করছিল। এই যে রেজাল্ট দেরি হবে 180 দিনে, কি প্রমাণ করে? আর্মি করে দিছে ইলেকশন। ক্রুশিয়াল মুহূর্তে আর্মি টুক প্রপার ডিসিশন, রাইট ডিসিশন। এবং যখন আমাদের চুপ্পু সাহেব যখন বিপদাপন্ন, তখন আর্মি সঠিক সিদ্ধান্ত, না তাকে নিরাপত্তা দিতে হবে। প্রেসিডেন্ট ইজ এ কনস্টিটিউশনাল পদ এবং এটা কনস্টিটিউশন ভায়োলেট করা যাবে না। যেহেতু কনস্টিটিউশন এক্সিস্ট করতেছে, আপনি বাতিল করে দিলে সেটা ভিন্ন হতো আর কি। হ্যাঁ, তাই না? বাস আর্মি মহামান্য বলেছেন যে 3 বাহিনী ওই সময় তাকে মনোবল দিয়েছেন। হ্যাঁ, এবং যেই সময় মব হচ্ছিল বঙ্গভবনের আশপাশে, তখন নাহিদ ইসলাম তিনি ফোন দিয়ে জানিয়েছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছিলেন যে এই মানুষগুলো, এই লোকগুলো যারা মব করছেন বাইরে, নাহিদ ইসলাম বা তাদের লোক নয়। হ্যাঁ হ্যাঁ, তারা হ্যাঁ, যা ওইটাও একটা সেন্স ক্রিয়েট করছে আর কি, ওইটাও একটা সেন্স। বাকি শুনেন, 18 মাস যা হয়েছে আর কি, অল দ্যাট ননসেন্স, এগুলি কোনো সুস্থ মানুষের কাজ না। এই যে যারা ক্ষমতায় ছিলেন বা ছিলেন, হ্যাঁ। এবং এখন ইচ্ছা করলে ইউনূস সাহেবের বিরুদ্ধে ডজন মামলা করা যায়। হি ক্যান বি প্রসিকিউটেড ইন মেনি ওয়েজ। তো দেখা যাক কি হয়। আমরা চাই না যে, দেখেন ক্ষমার মতো কোনো বড় মহত্ব নাই। হ্যাঁ, ইউনূস সাহেব যা করছেন, এই যে উনি আজকে তার ইমেজের যে ক্ষতি হলো, তার যে ভাবমূর্তির যে ক্ষতি হচ্ছে দেশে বিদেশে, এইটাই তার শাস্তি। আর বেশি শাস্তি আমি আর মানে করব না। মহামান্য বলেছেন এক জায়গায় যে উনি চিকিৎসার জন্য যেতে চেয়েছেন বেশ কয়েকবার। হ্যাঁ, এবং বিদেশের আমন্ত্রণ পর্যন্ত তাকে জানানো হয় নাই। বিদেশ থেকে তাকে আমন্ত্রণ করতেছে, সে জানেই না যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। শেখ হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনী ফ্যাসিবাদ কায়েম করছে, আর এই আমলে মব এবং ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা, জেহাদি, এরা রুল করছে। এদের দ্বারা ফ্যাসিবাদ কায়েম হয়েছে। এটা নিও ফ্যাসিজম, নয়া ফ্যাসিবাদ। ঠিক আছে, ওই ফ্যাসিবাদের চরিত্র একরকম। আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি এটা গুম করছে, এই করছে, সেই করছে, এটা এক ধরনের ফ্যাসিবাদ। আর এইটা হচ্ছে পাবলিক লেভেলের ফ্যাসিবাদ। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা নেই। মব, যেটা আরো ভয়ঙ্কর, ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা, জেহাদি, এগুলো উস্কাই দিছে সে। তো যখন প্রয়োজন হয়েছে তার পারপাস সার্ভ করার জন্য উস্কাই দিছে। তারপরে তো সিদ্ধান্ত নিয়েছে, এগুলো পাবলিক চাইতেছে, সে তো মবকে বলে পাবলিক। কি অদ্ভুত ব্যাপার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, ইভেন নির্বাচনের আগেও নির্বাচন ভাঙচাল করার জন্য নানাভাবে পায়তারা করা হচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার। মব সেটাকে বলে নাকি পাবলিক ওপিনিয়ন, জনগণ চায়। প্রেসার গ্রুপ বলে কেউ, কে বলে প্রেসার, জানেই না, মূর্খ সে। মাসুদ কামালকে বলে লেখাপড়া করে, সে নিজে লেখাপড়া করছে। হোয়াট ইজ প্রেসার গ্রুপ? প্রেসার গ্রুপ ইজ অ্যান অর্গানাইজড এন্টিটি, যারা গভর্নমেন্টের পলিসি এবং ডিসিশনকে পরিবর্তন করার জন্য পরামর্শ দেয়, সেটা হচ্ছে প্রেসার গ্রুপ। এখানে কোনো বল প্রয়োগের ব্যাপার নাই। প্রেসার গ্রুপ কখনো বল প্রয়োগ করে না। আর মব হচ্ছে ডিসঅর্ডারলি রায়োটাস ক্রাউড টু অ্যাচিভ এ পার্টিকুলার গোল। এইখানে বল প্রয়োগ আছে। কোথায় একটা মুখের কথার পরামর্শ, আর কোথায় বল প্রয়োগের মাধ্যমে তার উদ্দেশ্য চরিতার্থ করা, গালফ অফ ডিফারেন্স। ঠিক আছে, অথচ বলতেছে এইগুলি নাকি প্রেসার গ্রুপ। 7-8 দিন তো হয়ে গেছে গভর্নমেন্ট ফর্ম করার, কতদিন হইলো? কই, তাদের বিরুদ্ধে তো কেউ কিছু সেরকম কিছু বলতেছে না। মানে দেখেন, মানে প্রতিটা হিউম্যান বিইংয়ের কিছু আপনার কিছু ন্যাচারাল কিছু থাকে, এথিক্স থাকে, কিন্তু স্বাভাবিক কিছু নৈতিকতা থাকে। হ্যাঁ, তো সেদিক থেকে মানে গত সরকারের শত অন্যায় সত্ত্বেও কিন্তু মানুষ তাদের বিরুদ্ধে ওইভাবে খেপতেছে না, ভাবতেছে আচ্ছা ঠিক আছে, ওরা করছে, আমরা আর অতটা যাব না। হ্যাঁ, তারা তো মানে দে অ্যাক্টেড লাইক বিস্ট, পশুর মতো আচরণ করছে। তারা তো হিউম্যান বিইং ছিল না। হ্যাঁ, মানে কি বলবো, মানে কবর থেকে উঠিয়ে লাশ পোড়ানো হচ্ছে। দেখেন কি অবস্থা, কিছুই নাই। হ্যাঁ, আপনার মাজার ভাঙা হচ্ছে, নাটকে
বাধা দিচ্ছে, নাটক করতে বাধা দিচ্ছে, বসন্ত উৎসবে বাধা দিচ্ছে, লাশ পোড়াচ্ছে, যেখানে সেখানে লাশ পড়ে থাকতেছে, মব 32 নম্বর ভেঙে দিচ্ছে, অমুক ভেঙেছে, জাতীয় পার্টির অফিস ভাঙো, এইটা করো সেইটা করো, ওরে যা ইচ্ছা তাই করছে তারা। এবং যারা এগুলি করছে তাদেরকে আপনার আইনের আওতায় আনা হয় নাই। তার মানে কি তারা একটু প্রশ্রয় দিছে। এগুলি এক্সট্রিম ললেসনেস ছিল। হ্যাঁ, এরকম এটাকে এটা হবসের ভাষায় পলিটিক্যাল সায়েন্টিস্ট হবস বলতে প্রকৃতির রাজত্ব, স্টেট অফ নেচার। একটা সময় রাষ্ট্র গঠনের আগে যে সমাজটা এটাকে বলতো প্রকৃতির কি স্টেট অফ নেচার, প্রকৃতির রাজ্য। সেখানে আর কোনো আইন কানুন নাই, যে যার মতো করতেছে আর কি। পশু আর মানুষের কোনো পার্থক্য নাই, কারণ রাষ্ট্রই তো নাই, বিধিবদ্ধ আইন নাই, কিছু নাই, যা খুশি তাই। তো সেরকম তো ছিল এই 18 মাস, যা খুশি তাই হয়েছে, তাই না? বর্তমান সরকার আসার পর আপনি এই পর্যন্ত এই কয়েকদিন হলো, এখন পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা শুনেন, সমাজে অন্যায় হবেই, সমাজে ক্রাইম হবেই, মানে ক্রাইম মুক্ত সমাজ খুব একটা নাই। যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, সেখানে ধরেন যে বলা যেতে পারে জিরো ক্রাইম বা ইত্যাদি। আমাদের মধ্যে দেশে ক্রাইম হবেই, প্রশ্নটা সেটা না। ক্রাইম হইতে পারে, কিন্তু এই ক্রাইমের বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে সেইটা ম্যাটার করে। ঠিক আছে, ধরেন একটা ডাকাতি হলো না, এইটা তো রাষ্ট্র এত কিছু রাষ্ট্র চেক দিতে পারে না, এটা ডাকাতি হইল। তো এখন এই ডাকাতির বিরুদ্ধে বা এই ডাকাতদের বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা নিল সেইটা আমরা দেখব, তাই না? ক্রাইম তো হইতেই পারে, তাই না? যেমন সেদিন 2টা লোক পিটায় মারছে চোর সন্দেহে, হ্যাঁ, এইটা এই ঘটনার রাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে সেটা আমরা দেখব। কিন্তু গত 18 মাস কি হয়েছে? নো ক্রিমিনাল ওয়াজ টেকেন ইনটু টাস্ক। কোনো ক্রিমিনালকে আইনের আওতায় আনা হয় নাই। আইনের আওতায় কাদের আনা হয়েছে? যাদের প্রতি ইউনূস সাহেবের বিদ্বেষ, সে আওয়ামী লীগ, তথাকথিত আওয়ামী লীগের দোসর, তাদের বিরুদ্ধে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। বাকি সব দোষ মাফ। ভাবেন একবার, একজন নোবেল লরিয়েট, হ্যাঁ, তাও কি শান্তিতে, একটা দেশকে কিভাবে বিভাজিত করে, বিভক্ত করে কিভাবে একটা কি বলে যে অরাজকতার রাজ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনি যদি আজকে কালকের রাজনীতি বা আগামী এক সপ্তাহ রাজনীতি মূল্যায়ন করেন, তাহলে দেখতে পাবেন যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তারা সরকার গঠন করছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছে, তার পছন্দের যারা লোকজন রয়েছেন তারা সংসদ সদস্য থেকে মন্ত্রী হচ্ছেন, প্রতিমন্ত্রী হচ্ছেন। এটি হলো একেবারে শরীয়তি জ্ঞান। আর মারফতি যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মানে গুপ্ত যে বিষয়, সেটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই দৃশ্যের বাইরে কি হতে পারে? সেক্ষেত্রে প্রথমে আসবে পার্লামেন্টটা কতটা কার্যকরী হবে। স্পষ্টতই যেভাবে সংস্কার করার কথা বলা হচ্ছে, যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, যেভাবে উচ্চ কক্ষ গঠনের কথা বলা হচ্ছে, তাতে করে বিএনপির একছত্র আধিপত্য থাকবে না। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া, শেখ হাসিনা, তাদের যে ক্ষমতা ছিল, তারেক রহমান সাহেবের তার 10 ভাগের 1 ভাগ ক্ষমতা থাকবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এই দুইয়ের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যে দেখা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি, রাষ্ট্রীয় বিষয়াদি রাষ্ট্রপতির কাছে চলে যাবে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে একটা ইমেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে একটা ভাবসাব, সেটা কমে যাবে। দ্বিতীয়ত, পার্লামেন্টের 2টি কক্ষ, অর্থাৎ যেটা নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষে যথেষ্ট বিতর্ক হবে, ওয়াকআউট হবে, যা কিছু হবে। এবং সেখানে যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠ, তারা চিৎকার চেঁচামেচি, টেবিল থাপ্পড়ানো থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। এবং তাদের স্পিকার মাইক বন্ধ করতে পারবে। আর প্রতিপক্ষ যারা আছে তারা ওয়াকআউট করতে পারবে, জামাতে যারা লোকজন আছে, আর সীমিত সময়ের মধ্যে কথাবার্তা বলতে পারবে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে উচ্চকক্ষে। উচ্চকক্ষে যারা যাবেন তারা ওইরকম দলবাজ লোক নয়। বিএনপি চেষ্টা করবে তাদের মতাদর্শের, পছন্দের জ্ঞানী গুণী শিক্ষিত যারা লোকজন রয়েছেন তাদেরকে হায়ার করার জন্য,
অথবা নিজেদের দলের যে সকল ডেডিকেট রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, যারা নির্বাচন করতে পারে না তাদেরকে। আবার অন্যদিকে জামাত নিজেদের দলের ভেতরে বাইরে সমাজের অনেককে তারা এই উচ্চ কক্ষে ইনক্লুড করে ফেলবে, এবং সেক্ষেত্রে জামাত এবং এনসিপির যারা উচ্চ কক্ষে থাকবেন তাদের কাছে সরকারের যারা সদস্য থাকবেন সরকার দলীয়, তারা সকালে বিকেলে নাস্তানাবুদ হবেন। ওখানকার পরিবেশটা অ্যাবসলিউটলি জামাতের নিয়ন্ত্রণে থাকবে। তারা সেখানে নিম্নকক্ষের অনিয়মতান্ত্রিক বিষয়গুলো তুলে ধরবে। তারা তাদের ইজমা, কিয়াস, কোরআন, হাদিস, শরিয়া আইন, বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে আলোচনা করবে, ঠিক ভারতের উচ্চকক্ষের মতো বা ইংল্যান্ডের উচ্চকক্ষের মতো। যেমন দেখা গেলেন আপনি ভারতের যে উচ্চকক্ষ, সেখানে রাম জেঠ মালানি নামক একজন প্রখ্যাত আইনবিদ ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, যিনি একসময় ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের আইনমন্ত্রী ছিলেন। ভারতের তাকে বলা হয় সবচেয়ে বড় লয়ার। তো এই মানুষটি উচ্চকক্ষে গিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, কথাবার্তা বলতেন, নরেন্দ্র মোদীর ধুতি খোলা হয়ে যেত। এবং তিনি সেখানে বলতেন যে আমি এই নরেন্দ্র মোদী ইজ এ ননসেন্স, স্টুপিড। একবার তার রাগ হয়ে তিনি বাস্টার্ড বলে ফেলেছিলেন, যে আমি তার নির্বাচনের সময় টনকে টন, এক টন মানে 27.5 মণ, টনকে টন টাকা আমি খরচ করেছি। আমি, তাকে বলা হয় 15 কোটি রুপির লয়ার, মানে যে কোনো একটা মামলা তিনি পরিচালনা করলে 15 কোটি টাকা নিতেন। তো ওয়ান অফ দ্য রিচেস্ট লয়ার অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। তো এই ফলে কি হলো যে এই উচ্চকক্ষ কিন্তু মানে নিম্নকক্ষের চেয়ে উচ্চকক্ষের যে প্রচারণাটা ভারতে ওই সময়টাতে বেশি হয়েছিল। এবারও নিম্নকক্ষের চাইতে বাংলাদেশে উচ্চকক্ষে জামাতের যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বাগ্মিতা, তাদের কথাবার্তার ধরন, তাদের যে যুক্তি উপস্থাপন, এবং তারা এমন একটা জায়গাতে আলোচনাটা নিয়ে যাবে যে আলোচনাতে বিএনপির যারা লোকজন রয়েছে তাদের কোনো প্রস্তুতি থাকবে না। আর যে বিষয়গুলো জামাত টার্গেট করে আলোচনা করবে সেই বিষয়গুলো বিএনপি আন্দাজই করতে পারবে না। আবার বিএনপি পরবর্তীতে যে বিষয়গুলো আলোচনা করবে ওই বিষয়গুলো আবার জনগণ শুনবে না। এখানে হলো আমাদের দেশের মানুষ একটু ধর্ম শুনতে চায়, কিচ্ছা কাহিনী শুনতে চায়, ইতিহাসের গল্প শুনতে চায়। এই কাজগুলো করার জন্য জামাতের যারা নেতাকর্মী তারা অভ্যস্ত। তারা একটা অডিয়েন্সকে 2 ঘন্টা 3 ঘন্টা তারা ব্যস্ত রাখতে পারে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনি সাইদির একটা ওয়াজি যদি এখনো বাজিয়ে দেন, মানুষ রাস্তায় দাঁড়িয়ে 2-3 ঘন্টা বসে বসে শুনবে। গুলিস্তানে বাজায় দেখেন, বসুন্ধরা মার্কেটে বাজিয়ে দেখেন, সব দোকানপাট বন্ধ করে মানুষ সাইদের ওয়াজ শুনবে। আপনি এখন মির্জা ফখরুল সাহেবের ভাষণ রাস্তায় ছাপিয়ে দেন, চালিয়ে দেন, বিএনপির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বক্তব্যের দিক থেকে। তো তার বক্তব্য ছাড়েন, দেখবেন 2 জন লোক দাঁড়িয়ে শুনবেন না। তো বুঝেন উচ্চ কক্ষে সে কি অবস্থা হবে। এই মারুফতিতে যেটা হচ্ছে যে আগামীতে রাজনীতিতে উচ্চ কক্ষ যেটা গঠিত হচ্ছে সেটা জামাতের দখলে থাকবে এবং এটা সরকারকে রীতিমতো বিব্রত করে ফেলবে। থার্ড যেটা আছে যে নির্বাচন যেটা হয়ে গেল এটা কতদিন টিকবে। সরকার যদি ভালো কাজ করে, তারা ক্রমশই ভালো কাজ করে টিকে যায়, যেটা সম্ভাবনা খুব অল্প, ভীষণ রকম অল্প। এত অল্প আমি এখন ওইটা বলতে চাচ্ছি না, শুধু আজকের এই ভিডিওতে এটাই বললাম যে সরকার ভালো করলে সরকার 5 বছর পূর্ণ মেয়াদে যেতে পারবে, কিন্তু যেটা সম্ভাবনা খুবই খুবই অল্প। আর যদি ভালো না করে তাহলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং যে কোনো সময় মধ্যবর্তী নির্বাচন হতে পারে, যে কোনো সময় সরকারের পতন হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো সেটা কি কারণে হবে, কেন হবে, এটা সময় হলে আপনারা দেখতে পাবেন। আমি শুধুমাত্র ইন্ডিকেশনগুলো দিলাম। তো সেক্ষেত্রে কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে। এখানে যদি সরকার সফল হয় তবুও রাজনীতিতে আওয়ামী লীগ অনিবার্য। সরকারের এই সফলতার বিরুদ্ধে আরো সফল কিছু করার জন্য, জনমত গঠন করার জন্য জামাত তখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে যাবে। আবার যদি সরকার ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হওয়ার পরে পুরো পথ ঘাট মাঠ চারিদিকে শুধু জামাত জামাত জামাত,
আল্লাহ আকবার, আল্লাহ আকবার, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, ইসলামী আইন চাই, তারপরে আল্লাহর আইন চাই, এরকম ইনসাফ ইনসাফ, ইনকিলাব ইনকিলাব, এগুলোতে ভরে যাবে যদি সরকার ব্যর্থ হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের মানে বিএনপির পতন হয়, তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে, এবং জামাত একবার ক্ষমতায় আসলে পুরো কোর্স অফ অ্যাকশন রাজনীতির আলাদা হয়ে যাবে। তখন ওই পরিস্থিতিতে সরকারই আহ্বান করে, উইন্ডো তৈরি করে জামাতকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে নিয়ে আসবে, এবং বিএনপি এবং আওয়ামী লীগ সখ্যতা হয়ে যাবে। এবং সেই সখ্যতাটা যেভাবে বাংলাদেশের রাজনীতি সামাল দেওয়ার জন্য জিয়াউর রহমান সাহেব যে শেখ হাসিনাকে এনেছিলেন, তিনি তো এমনি এমনি আনেননি। এর কারণ হলো বিরোধী দল না থাকার কারণে, আওয়ামী লীগ না থাকার কারণে জামাত জিয়াউর রহমানের জমানাতে এতটা শক্তিশালী হয়ে পড়েছিল, তখন তিনি বাধ্য হয়ে সেই লং মার্চ করার নামে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তিনি নামিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন তিনি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তাকে দিয়ে সেই ভারতের ফারাক্কা লং মার্চ করালেন, কিন্তু কাজ হলো না। তো জামাত শক্তিশালী, এবং জামাত এতটা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে পড়েছিল জিয়াউর রহমান সাহেবের জমানাতে, যে যদি ইলেকশন হতো ওই সময়টাতে, এবং উনি যদি আওয়ামী লীগকে না আনতেন, তাহলে হয়তো জামাতি যে এখন যে ভালো কাজগুলো তারা করছে, নির্বাচনে ফলাফল করছে, এটা সেই 1979 সনে এটা হতে পারত। এবং তখন জামাতের যে প্লেয়ারগুলো যারা ছিলেন ওই সময়টাতে খেলোয়াড়, তাদের সঙ্গে আবার যোগ দিয়েছিলেন মুসলিম লীগের নেতারা। অর্থাৎ জামাত এবং মুসলিম লীগ তখন এক হয়ে গেছিল 76, 77, 78 সনে। এই 3 বছর যারা জামাতের রাজনীতি দেখেছে তারা বুঝতে পারবেন যে ওই সময়টায় তারা কতটা শক্তিশালী ছিলেন। তো সেই জামাতকে মোকাবেলা করার জন্য তখন জিয়াউর রহমান সাহেব মাওলানা মান্নানকে নিলেন। মাওলানা মান্নান একসময় সেই জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু জামাতের সবকিছু বুঝতেন। বোঝার পরে সেই জামাতকে নাস্তানাবুদ করার জন্য মাওলানা মান্নানকে আনলেন, তাকে মন্ত্রী বানালেন। আচ্ছা, এরপর মুসলিম লীগের শাহজিজুর রহমানকে আনলেন। তারপরে জামাতকে সামাল দেওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগের অনেক নেতাদেরকে নিলেন, মন্ত্রী বানালেন, বড় বড় মন্ত্রী বানালেন। তারপরে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল। জামাত শুধুমাত্র মানে এতটা বড় হয়ে যাচ্ছিল, প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব জায়গাতে শুধু জামাত জামাত। এই যে এখন যে অবস্থা, ঠিক ওই রকম। তখন সে আওয়ামী লীগকে রিভাইভ করলেন জিয়াউর রহমান সাহেব। দেখেন, ইতিহাস ঘুরে ফিরে আবার আসে। সেই 79 সনে বা 78 সনে যে ঘটনাটা ঘটেছে, এই 26 সনে তারেক রহমান সাহেবের জন্য ঠিক সেম ঘটনাটা ঘটতে যাচ্ছে, আরো অষ্ট ভাবে। তখন তিনি সেই যে বাকশালের মাধ্যমে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সেই আওয়ামী লীগকে তিনি আবার রিভাইভ করলেন। তারপর তিনি চেষ্টা করলেন সেই আওয়ামী লীগকে অ্যাক্টিভ করার জন্য, কিন্তু ঐক্য হচ্ছিল না। দুটো গ্রুপ, এখানে মিজান গ্রুপ, মিজানুর রহমান চৌধুরী তার নেতৃত্বে একটা গ্রুপ, তারা চেষ্টা করলো। এরপরে টাঙ্গাইলের মান্নান সাহেব, এরপর নোয়াখালীর যে আব্দুল মালিক উকিল সাহেব, ওরা সবাই মিলে চেষ্টা করলেন, দুটো গ্রুপ হয়ে গেল, কিন্তু সাইন করলো না। পরে এই ঐক্য করার জন্য তিনি তোফায়েল সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, ডক্টর কামাল হোসেন, এদেরকে তিনি রিকোয়েস্ট করলেন। এবং বিশেষ করে ডক্টর কামালকে তিনি, মানে জিয়াউর রহমান সাহেব, তিনি বিশেষভাবে তাকে দূত নিয়োগ করলেন, অ্যাম্বাসেডর নিয়োগ করলেন, যে দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে কনভিন্স করে বাংলাদেশে আনার জন্য। এবং 1981 সনে শেখ হাসিনা যখন বাংলাদেশে এলো, পুরো রাজনীতির জঙ্গনে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো গ্রুপে বিভক্ত হয়ে গেল, জামাত পিছনের সারিতে চলে গেল। এই হলো প্রকৃত ইতিহাস, যে যাই বলুক না কেন। এবং ঠিক সেম ইতিহাস সামনে আসছে। এবং সেক্ষেত্রে যেটা বললাম, যে যদি জামাত মানে সরকার ব্যর্থ হয়, তারেক রহমান সাহেব ব্যর্থ হন, জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, জামাত অত্যন্ত প্রভাবশালী হয়ে পড়বে এবং জামাত ক্ষমতা আসার দ্বার প্রান্তে চলে আসবে, এবং সেটা ফেরানোর জন্য তখন জনাব তারেক রহমান সাহেবই আওয়ামী লীগকে রিভাইভ করবেন। এটা হলো একটা অপশন। দ্বিতীয় অপশন হলো যে সরকার খুব ভালো করছে, বিএনপি আবার জয়লাভ করবে, জামাত যে বিষয়গুলো নিয়ে গর্ব করে, তাদের সততা, ন্যায়পরায়ণতা, ঠিক সেম কাজটা বিএনপির লোক করে ফেলছে। তারা একের পর এক রেকর্ড তৈরি করে ফেলেছে, জামাত একা হয়ে যাচ্ছে। রাজনীতির ময়দানে
তারা পেরে উঠছে না, ঠিক সেই সময়টাতে জামাত সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে একীভূত করার জন্য। এই হলো স্বাভাবিক দর কষাকষি, স্বাভাবিক হিসাবপত্র ভবিষ্যতের রাজনীতির সমীকরণের বিষয়। মহান আল্লাহ ভালো জানেন, কোনটা মঙ্গল তিনিই জানেন, আসলে কোনটা হবে তাও তিনি জানেন। আমরা শুধুমাত্র অনুমান করতে পারি আর বিচার বিশ্লেষণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।